তো আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়েভ এন্ড অসিলেশন। এই ক্লাসটা প্রযোজ্য হচ্ছে যে সকল ছাত্ররা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, ফ্রম এনি ব্রাঞ্চ, যাদের কিনা ফিজিক্স থিওরিটিক্যাল কোর্স আছে। তো তাদের জন্য একটা ছোট্ট প্রয়াস আমার। আমি আমি যতটুকু পারি ততটুকু পড়ানোর চেষ্টা করব। প্রথমে সতর্ক করে রাখছি, আমি সর্বোচ্চ ভালো করে পড়াতে পারবো না, কারণ আমি নিজের একজন ছাত্র। এবং আমি সর্বোচ্চ ভালো মতো বোঝাতেও পারবো না। আমি চেষ্টা করব আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করা, এবং সর্বোচ্চ আমার পক্ষ থেকে এফোর্ট থাকবে যেন আমি ভালো একটা প্লেলিস্ট উপহার দিতে পারি। তো প্রথমে শুরু করছি। আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে ওয়েভেন যে পার্টটা ফিজিক্সে। আমাদের থিওরিটিক্যাল কোর্স যদি আমি সেমিস্টার ওয়ানের কথা চিন্তা করি, তাহলে আমার হচ্ছে ওয়ানে ওয়েভ এন্ড অসিলেশন পড়তে হয়। অনেকেরই মোটামুটি কম্পালসারি বলা যায়। এছাড়া অপটিক্স আছে, হিট আছে। আহ, তো মোটামুটি ওই ওয়েভ এন্ড অসিলেশনের আন্ডারে বিভিন্ন চ্যাপ্টার আছে। ওয়েভ এন্ড অসিলেশন হচ্ছে ফিজিক্স থিওরিটিক্যালের একটা পার্ট, মোটামুটি বলা যায়। ম্যাক্সিমামেরই হয় হিট পড়ে একটা কোর্স টিচার, একজন কোর্স টিচার ওয়েভ এন্ড অসিলেশন পড়ায়। কারো কারো ওয়েভ এন্ড অসিলেশনের সিলেবাস একটু কম হয়, সেখানে বাকি সিলেবাসটা অপটিক্স দিয়ে পূরণ করা হয়। তা আমি চেষ্টা করবো ওয়েভ এন্ড অসিলেশন পড়ানোর, যেটা কিনা ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ছাত্র যারা কিনা ওয়ানে অধ্যয়নরত তাদের জন্য খুব বেশি কাজে আসবে আশা রাখছি। তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের এসএচএম বা সিম্পল হারমোনিক মোশন। এসএচএম এর আন্ডারে আমরা যে সকল টপিক গুলো পড়বো সেটা এখানে লেখা আছে। দ্য ফার্স্ট টপিক ইজ সিম্পল হারমোনিক মোশন। এটা আমরা হচ্ছে কেমন সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে আবার পার্টিকেল। সিম্পল হারমোনিক মোশন মানে এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ফর আ পার্টিকেল। তারপর আমরা পড়বো হচ্ছে ফর পেন্ডুলাম। তারপর আমরা পড়বো লোডেড স্প্রিং। যদি একটা স্প্রিং এর মধ্যে একটা লোড ঝুলিয়ে দেয় তাহলে কি হবে? পেন্ডুলাম তো আমরা চিনি, বব দিলে কি হবে। আর তারপরে আছে মাস বিটুইন টু স্প্রিং। এই যে এটার আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, লংগিটিউডিনাল আছে, ট্রান্সভার্স আছে। আর সবার শেষে পড়বো লিনিয়ারিটি এন্ড সুপারপজিশন প্রিন্সিপাল। তো আজকের ক্লাসে আমরা সিম্পল হারমোনিক মোশন অফ আ পার্টিকেল এই জায়গাটা কভার করার চেষ্টা করবো। এটা সম্পূর্ণটা মানে শেষ হবে না, বাট আমরা যতটুকু পারি চেষ্টা করবো আজকের ক্লাসটা প্রিসাইজলি শেষ করার। এটার একটা ম্যাক্সিমাম পোর্শন আমরা আজকের ক্লাসে শেষ করব। তো প্রথমেই আমাদের যে টপিকটার নাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ফর আ পার্টিকেল। আচ্ছা, তো সিম্পল হারমোনিক মোশন ফর আ পার্টিকেল। তো এখানে প্রথম কিছু পোস্টুলেটস লেখা আছে। পোস্টুলেটস মানে ঘাবড়ানোর কিছু নেই, এটা মানে হচ্ছে স্বীকার্য। একটা পার্টিকেলটা আমি কিভাবে কখন সে যে অ্যাসিস্টেমে চলতেছে, সিম্পল হারমোনিক মোশন সরল ছন্দিত স্পন্দন গতিতে চলতেছে, সেই জিনিসটা আসলে স্বীকার করা যাবে কোন কোন শর্ত একটা পার্টিকেল মেনে চললে, সেই শর্তগুলো এখানে বলা হচ্ছে। প্রথম শর্তটাই হচ্ছে দ্য মোশন মাস্ট বি ইন স্ট্রেট লাইন। একটা সরলরৈখিক পথে পার্টিকেলটার মোশনটা হইতে হবে। বুঝতে পারছি সরলরৈখিক পথ কেন। প্রপোজালে আমরা একটু পরে যখন আমরা পার্টিকেলের মোশনটা দেখবো, আরো বেশি অ্যানালাইসিস করব, আমরা ফেজার ডায়াগ্রামটা দেখবো, তখন আমরা জিনিসটা খুব বেশি মানে রিলেট করতে পারবো। সেকেন্ড যে পোস্টুলেটটা আছে সেটা হচ্ছে দ্য মোশন লিডস টু দ্য ইকুইলিব্রিয়াম। মানে হচ্ছে মোশনটা এমন হইতে হবে, মোশনটা যেন যেখানে কোনটা যে অবস্থানে যে কোনো সময় থাকুক না কেন, তার মোশন যেন তাকে ইকুইলিব্রিয়ামের দিকে টেনে নিয়ে আসে। এই টেন্ডেন্সি মোশনটার মধ্যে থাকতে হবে। ইকুইলিব্রিয়াম বলতে এখানে সাম্যাবস্থার কথা বলা হয়েছে। একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে আমার মোশনটা যেমন যেমনই হোক না কেন, আমার মোশনটা আমাকে ইকুইলিব্রিয়ামের দিকে টেনে নিয়ে আসবে। এই টেন্ডেন্সিটা যেন আমার মোশনের মধ্যে থাকে, এই ক্যারেক্টারিস্টিক্সটা যেন আমার মোশনের মধ্যে থাকে, তাহলে তাকে আমি এইচএসএম বা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। আচ্ছা, তো নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে মেনটেন্স দ্য অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স। মানে হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতির যে সকল ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন সেটা মেনটেন করতে হবে একটা এসএসএম গতিকে। একটা পার্টিকেলের মোশনকে এসএসএম হইতে হইলে তাকে অবশ্যই অসিলেটরি মোশনের ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হবে। আমরা জানি অসিলেটরি মোশনের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আমরা এফ ইজ ইকুয়াল টু কে এক টু দ্য পাওয়ার এন দ্বারা প্রকাশ করতে পারি। এখানে একটা ডাউট আছে সবাই তো। এফ ইজ ইকুয়াল টু কে এক্স কে আমরা দেখছি, বা মাইনাস কে এক্স কে আমরা দেখছি, এখানে একটা মাইনাস আছে।
মাইনাসটা লিখি বা না লিখি এটা ম্যাটার করে না, জাস্ট আবার চিন্তা করি মাইনাস কে এক্স আছে, একটা মাইনাস আছে এখানে, মাইনাসটা এখানে লিখে দিই আমি, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা, সেটা অন্য কালি দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সাথে খুব বেশি ইউজ টু, বাট এটা আবার এক্স টু দ্য পাওয়ার এন আবার কেন আসলো? তো আমরা আহ, কিছু ইকুয়েশন করব। একটা ভাইব্রেশনের ইকুয়েশন অনেক প্রকার হইতে পারে। এর মধ্যে কিছু কিছু ইকুয়েশন আছে লিনিয়ার ইকুয়েশন, কিছু কিছু ইকুয়েশন আছে নন লিনিয়ার ইকুয়েশন, কিছু কিছু ইকুয়েশন আছে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, কিছু কিছু ইকুয়েশন আছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, কিছু কিছু ইকুয়েশন আছে আবার নন লিনিয়ার নন হোমোজেনিয়াস ইকুয়েশন। এবং তার মধ্যে একটা ইকুয়েশন আমাদের খুব বেশি ভালো মতো পড়তে হয়, সেটা হচ্ছে আমরা প্রমাণ করব এই টপিকটা। আমরা দেখলাম যে একটু আগে একটা টপিক দেখে আসলাম না, একটা টপিকের নাম যে লিনিয়ারিটি এন্ড সুপারপজিশন, সেখানে কিন্তু আমরা ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা করবো। তো আমাকে আপাতত এই ইকুয়েশনটার অর্থটা ভাবার্থটা জানা লাগবে না, জাস্ট আমি একটু চিন্তা করে একবার কল্পনা করলে বোঝা যায়। সাপোজ ধরে নিলাম একটা কণা ভাইব্রেট করতেছে। এখন তুমি একবার চিন্তা করো, আমরা পড়ছিলাম কাইনেটিক গ্যাস অফ থিওরি বা আদর্শ গ্যাসের যে অধ্যায়টা আমরা ছোটবেলায় পড়ছি, সেখানে আমরা দেখছিলাম যে গ্যাসের কণাগুলা যে সে সরলরৈখিক চলবে এমন কোনো কথা নেই, সার্কুলেটিং চলবে এমন কোনো কথা নেই। তার গতিটা কেমন? তার গতিটাকে বলা হয়তো র্যান্ডম গতি। মানে সে যে কোনো দিকে যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো ভাবে ঘুরতে পারে, যে কোনো ভাবে যাইতে পারে। এই জন্য গ্যাসের কণার যে গতি সেটাকে মোশন না বলে অনেক সময় আমরা কি বলে রোম বলি, ROAM। মানে সে র্যান্ডমলি আগন্তুকের মতো ঘোরাঘুরি ছোটাফেরা করে। একটা ভাইব্রেটিং কণা বিভিন্নভাবে সে কাঁপাকাঁপি করতে পারে। আমি ধরে নিলাম তার কাঁপাকাঁপিটা ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দ্য পাওয়ার এন। যখন কিনা সে সরলরৈখিক চলবে তখন তার এন এর মানটা ওয়ান হয়ে যাবে। এভাবে কি চিন্তা করতে পারি? এবং আমরা যদি জিনিসটাকে খুব বেশি ডেপথ থেকে জানার চেষ্টা করতে চাই, তাহলে আমরা লিনিয়ারিটি সুপারপজিশনের মধ্যে জিনিসটা বুঝতে পারবো, যখন আমরা বিভিন্ন ইকুয়েশন নিয়ে আলোচনা করবো ফর ভাইব্রেটিং পার্টিকেল। আসলে আমরা এখান থেকে একটু বুঝতে পারলাম যে এর মানটা যদি ওয়ান হয়ে যায় তখন সেটা এসএসএম এ কনভার্ট হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে। আচ্ছা, এবং এটা আমরা সবাই জানি দ্য মেইন ফ্যাক্টর, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইব্রেটিং particle in SHM, সেটা হচ্ছে the direction of acceleration is always opposite to the direction of displacement। আমরা পড়ছিলাম ছোটবেলায় যে সরণের দিক এবং ত্বরণের দিকটা পরস্পর বিপরীত দিক হবে। এটাকে আমরা এই এক্সপ্রেশনটা দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বলে রাখি, আজকের ক্লাসটাতে আমরা খুব বেশি ডেপথে যাব না, মোটামুটি ইন্টারমিডিয়েট টপিক গুলাই, একদম বেসিক টপিক গুলো নিয়ে আলোচনা করবো একটু, জাস্ট কি বলে ইনিশিয়ালাইজেশন, জাস্ট কিক স্টার্টটা করার জন্য। এখন আমরা পড়বো যে এক্সপ্লেনেশন অফ অ্যাসিচেভ উইথ দ্য হেল্প অফ দ্য সার্কুলার মোশন। আমাদের একটা 19 একটা টিচাররা প্রশ্ন করতো অনেক সময় পড়ানোর সময় যে বলতো কেন বৃত্তাকার গতি দ্বারা একটা সিম্পল হারমোনিক মোশনকে প্রকাশ করা হয়। একটা সিম্পল হারমোনিক মোশনকে তোমার কাছে মানে কি বলে এক্সপ্লেইন করার জন্য কেন আমরা সার্কুলার মোশনেরই হেল্প নেই। তো এর অনেকগুলা কারণ আছে। তো অনেকগুলা কারণের মধ্যে একটা হচ্ছে আমরা ফেজার ডায়াগ্রাম যখন যারা ইলেকট্রিক্যালে পড়ে তারা কিন্তু ফেজার ডায়াগ্রাম আঁকে, কারণ তাদের হচ্ছে সার্কিটের বিভিন্ন সার্কিটের মধ্যে এলসি সার্কিট পড়তে হয়, এলআরসি সার্কিট পড়তে হয়। এলসি সার্কিট কিন্তু আবার এসএসএম দেয়, এলআরসি সার্কিট কিন্তু আবার ডিএইচএম দেয়। এই সকল সার্কিট পড়তে গেলে তারা কিন্তু ফেজার ডায়াগ্রাম আঁকতে হয়, তখন তারা জিনিসটা আরো ডেপলি বোঝা যায়। আমার যেহেতু খুব বেশি প্রয়োজন নাই, তো সেই অনুসারে আমি জাস্ট ইনিশিয়ালি জাস্ট নিজেকে বোঝানোর জন্য আমি মনে রাখতে পারি যে একটা চিন্তা করি। এই জিনিসটা এক্সাম্পলটা আমরা অনেকে ইন্টারমিডিয়েটে যারা কিনা অন্যরকম পাঠশালার জুয়েল ভাইয়ের কাছে পড়ছি তার অনেকে জানি, বা সে ভাই মনে হয় এভাবে পড়াইছিল, আমি একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমি মনে করি আমার কাছে একটা আহ মহিলার হাতে পরে চুড়ি, চুড়ি একটা আছে সাপোজ মনে করো, এখানে আমার কাছে একটা চুড়ি আছে। তো এই চুড়ির উপর দিয়ে একটা পিঁপড়া হাইটে যাইতেছে, কি যাইতেছে? এই মনে করো একটা পিঁপড়া হাইটে যাইতেছে, একটা পিঁপড়া হাইটে যাইতেছে। এবার চুরির উপরে দিয়ে পিঁপড়াটা যখন হাঁটবে, এই সাপোজ মনে করো চুরির উপরে দিয়ে যখন পিঁপড়াটা আমার হাঁটবে, পিঁপড়াটা তো আমার হাঁটবে তাই না? পিঁপড়া কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, পিঁপড়া কিন্তু আবার বৃত্তাকার পথ ধরে চুরিটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু আমি যদি একটা আমার আনুভূমিক পজিশন থেকে আমার এই চুরিটার দিকে তাকাই, আনুভূমিক বলতে আমি চুরিটাকে মনে করো চুরিতে একটা দেখতে এরকম তাই না, এটারে আমি একটু বাঁকানোর পরে এটা হয়ে গেল এরকম।
আর একটু বাঁকানোর পরে হয়ে গেল একদম এরকম। আর একটু বাঁকানোর পরে একদম অপর প্রান্ত আর এই প্রান্ত এমন ভাবে মিলে গেল যে আমার কাছে এটা সরল সরল রেখা মনে হবে। তখন আমার কাছে মনে হবে পিঁপড়াটা প্রথমে এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে গেল, আবার এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল। আর যদি তার মধ্যবিন্দুটার ইকুইলিব্রিয়াম হিসেবে কল্পনা করি, তাহলে আমি দেখতে পাবো মধ্যবিন্দু থেকে পিঁপড়াটা প্রথম এইদিকে রওনা দেয়, এই দিক থেকে আবার এইদিকে যায়, এদিক থেকে আবার এইদিকে যায়, এই থেকে আবার এইদিকে যায়। কিন্তু বাস্তবে আসলে পেপারটা বৃত্তাকার, বাট আমি ভার্টিক্যালি, আমি যখন হরাইজন্টালি দেখলাম, আমার কাছে যেন মনে হইলো সে শুধুমাত্র সরলরেখা বরাবর একটা বিন্দুকে রেসপেক্ট করে, একটা বিন্দুর সাপেক্ষে একবার এই পাশে গেল, একবার এই পাশ থেকে এই পাশে আসলো, আবার ওই পাশে গেল, ওই পাশ থেকে আবার মাঝখানের বিন্দুতে আসলো। তো এভাবে একটু বোঝা যায় যে আসলে কেন সার্কুলার মোশনটা আমার আহ অ্যাসিস্টেন্ট কে তুলে ধরার জন্য খুব বেশি কাজে লাগে। এছাড়াও আরেকটা যে জিনিসটা, যেটা ফেজর ডায়াগ্রাম যেভাবে বোঝানো হয়, আরেকটা এক্সাম্পল আছে। আমরা চিন্তা করলাম যে এই এই সরলরেখাটার কথা চিন্তা করি। আমি চিন্তা করলাম এই যে এইখানে আমার একটা বস্তু দাঁড়িয়ে আছে। আমি যদি এর দিকে একটা টর্চ লাইট মারি, সাপোজ এখানে না দিয়ে আমি এখানে বুঝাই, সাপোজ এখানে আমার একটা বস্তু আছে, ঠিক আছে? এটার দিকে যদি আমি একটা টর্চ লাইট মারি, এখানে, তাহলে তার ছায়াটা কোথায় এসে পড়বে বলতো? এখানে এসে পড়বে। এবার সে যদি এখানে চলে যায়, তখন তার ছায়াটা এখানে এসে পড়বে। আবার যখন সে এখানে চলে আসবে, তখন তার ছায়াটা এখানে চলে আসবে। এখানে সে যখন চলে যাবে, তখন তার ছায়াটা এখানে চলে আসবে। তাহলে দেখা যায় বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে যাচ্ছিল, কিন্তু তার ছায়ার যে সঞ্চার পথ বা লোকাস, সেটা কিন্তু একটা সরলরৈখিক গতি। তাহলে এখান থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্টকে বৃত্তাকার পথের সাথে তুলনা করা যায়। আরো একটা প্রকার, আরেকটা ব্যাখ্যা আছে, সেটা আমাদের আপাতত লাগবে না। সেটা আমরা একটা পুরা প্রশ্ন আকারে শিখবো, যেটা কিনা আমাদের মোটামুটি বিভিন্ন টার্ম ফাইনাল বা সিটিতেও এই প্রশ্নটা আসতে পারে, যে কেন আমরা why we use the sinusoidal graph for expressing the simple harmonic motion। আমরা সাইনোসয়েডাল গ্রাফটাই কেন ব্যবহার করি, বা সাইনোসয়েডাল রিলেশনটা কেন ব্যবহার করি? ওই প্রশ্নটা যখন পড়বো তখন আশা রাখি আমি জিনিসটা বুঝিয়ে দিতে পারবো। তো এবার আমরা আহ, কিছু ইকুয়েশন স্টেট করার চেষ্টা, মানে বের করার চেষ্টা করি। আমি জানি তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে এখানে পড়তে আসছো, সবাই এগুলো মুখের, মানে আমার চেয়ে ভালো পারো। জাস্ট আমি একটা জাস্ট কিক স্টার্ট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট টপিক গুলোতে স্টার্ট করলাম। আমরা আস্তে আস্তে এখানে এই অধ্যায়ের আন্ডার যখন আমরা অ্যাসেসিং চ্যাপ্টারটা শেষ করব, তারপর আমাদের ড্যাম্প আসবে। আমরা ড্যাম্প ফর পার্টিকেল শিখবো, আমরা ড্যাম ফর এলআরসি সার্কিট শিখবো। এলআরসি সার্কিট শেষ করলে আমরা ওগুলো তো ফ্রি ভাইব্রেশন, তারপর আমরা পোস্ট ভাইব্রেশনে যাব। পোস্ট ভাইব্রেশন শেষ করলে আমরা রেজোনেন্সে যাব। অ্যামপ্লিটিউড রেজোনেন্স করবো, ভেলোসিটি রেজোনেন্স করবো, লিসাজাস ফিগার্স করবো, ওয়েভ করবো, স্টেশনারি ওয়েভ করবো, তারপর ডপলার ইফেক্ট করবো, এবং সবার শেষে রিভারবেশন এন্ড সেভেন্স ফর্মুলা পড়বো। এগুলো সবগুলাই পড়বো, জাস্ট আমরা আমাদের যে কিক স্টার্ট সেটা করার জন্য আমরা এসএসএম কে চুজ করে নিই। এবার আমরা এগুলো পারি, তো আমরা একটু চিন্তা করি। আমার, ধরে নিলাম আমার একটা পার্টিকেল আমার পি পজিশনে ছিল, পি পজিশন, একটা পার্টিকেল পি পজিশন থেকে এম পজিশনে গেল, পি পজিশন থেকে এম পজিশন গেল। আমি যদি চিন্তা করি যে ধরলাম একটা রিলের একটা ম্যারাথন হইতেছে, চিন্তা করে আমার, দেখো আমার সাথে তোমার অ্যানালজিটা মিলে কি, একটা ম্যারাথন হচ্ছে, যেটা কিনা পি কিউ আর এস লোকাস ঘুরে আসবে। বুঝতে পারছি, মানে এই সঞ্চার পথ দিয়ে হবে এমন একটা রেস চলতেছে। অন্যদিকে একটা রিলে রেস চলতেছে। আমরা রিলে রেস সবাই পারি, সবাই জানি। রিলে রেস হচ্ছে এমন একটা রেস যেখানে একজন প্লেয়ার দৌড়ায়, আরেকজন প্লেয়ারকে স্টিক হ্যান্ড ওভার করে, সেই স্টিকটা কালেক্ট করে সে আবার দৌড়ায়, সেটা আবার আরেকজনকে হ্যান্ড ওভার করে। আমি ধরলাম এখানে দুইটা প্রতিযোগিতা চলতেছে। একটা হচ্ছে পি পজিশন থেকে কিউ আর এস ঘুরে বৃত্তাকার পথে ম্যারাথন রেস, আর একটা হচ্ছে একটা রিলে রেস। সঞ্চার পথটা একটু মনে করো, দেখো আমি বলি তুমি বুঝতে পারো কিনা। রিলে রেসের নিয়মটা হচ্ছে ও পজিশনে একজন প্রতিযোগী আছে, কিউ পজিশনে একজন প্রতিযোগী আছে, এস পজিশনে একজন প্রতিযোগী, ও সরি, আমি একটু বলি। ও পজিশনে আরেকজন প্রতিযোগী আছে, এবং এস পজিশনে চতুর্থ প্রতিযোগী আছে। তো প্রথমেই স্টিকটা, এই যে আমার কাছে একটা স্টিক ছিল, স্টিকটা আমার ও পজিশনে থাকা প্রথম প্রথম যে আমার রেসার ছিল তার হাতে দেওয়া হইলো। বুঝতে পারছি? সে দৌড়িয়ে যাবে কিউ পজিশনে দাঁড়ানো প্রতিযোগীর কাছে। কিউ পজিশনে তাকে যখন স্টিকটা এখান থেকে হ্যান্ড ওভার করা হবে,
কিউ ব্যক্তি আবার কিউ কিউ বিন্দু থেকে ও বিন্দুতে ফিরে আসবে ও বিন্দুতে থাকা দ্বিতীয় রেসারের কাছে সেই স্টিকটা হ্যান্ড ওভার করার জন্য, এবং সেই ও বিন্দুতে থাকা দ্বিতীয় প্রতিযোগী সেই স্টিকটা কালেক্ট করে এস বিন্দুতে থাকা প্রতিযোগীর কাছে স্টিকটা নিয়ে যাবে। এবার এস বিন্দুতে থাকা প্রতিযোগী সে আবার ও বিন্দুতে থাকা যে ব্যক্তি কিনা প্রথমে কিউতে চলে গেছিল, সে কিউকে দেওয়ার পর আবার তার আগের অবস্থানে ফিরে এসেছিল, সে এসে সে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো, এবং এস পজিশনে থাকা আমার যে চতুর্থ প্রতিযোগী সে কিন্তু আমার সেই পুনরায় প্রথম প্রতিযোগীর কাছে সেই স্টিকটা হ্যান্ড ওভার করা করলো। এটাই ছিল তাদের একটা রিলে রেস। একবার চিন্তা করো, একটা রিলে রেস হচ্ছে ও থেকে কিউ, কিউ থেকে ও, ও থেকে এস, এস থেকে ও। অন্যদিকে একটা ম্যারাথন হচ্ছে পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি। বুঝতে পারতেছি? এবার দেখা গেল যে ও থেকে কিউতে যখন রিলে রেসটা হয়, ও বিন্দুর প্রতিযোগী যখন কিউ বিন্দুতে পৌঁছায়, তখন পি বিন্দুতে থাকা ম্যারাথনের প্রতিযোগী কিউ বিন্দুতে এসে পৌঁছায়। মানে এটা এটা এখান থেকে ঘুরে এসে যখন এম বিন্দুতে এসে পৌঁছায়, ও বিন্দুতে থাকা বস্তু কিন্তু ততক্ষণে আমার এই যে এখানে গিয়ে কিউ বিন্দুতে পৌঁছায়। একবার চিন্তা করো, দুইটা প্রতিযোগী যখন আমি চিন্তা করলাম যে ওদের যদি কোনোভাবে ধরলাম তাদের বেগ যদি সমান হয়ে যায়, বেগ যদি সমান হয়ে যায়, কেমন বেগ? বৃত্তাকার পথে থাকা বস্তুর রৈখিক বেগ আর রৈখিক গতিতে থাকা বস্তুর রৈখিক বেগ, দুইটা বেগ যদি সমান হয়, তাহলে তাদের মধ্যে রিলেশন দাঁড় করা যাবে না। এই রিলেশনের হেল্প নিয়ে আমরা কিন্তু অ্যাসোসিয়েশনের সূত্রটা বের করি। সাপোজ ধরলাম পি বিন্দুতে থাকা আমার যে প্রতিযোগী সে এখান থেকে রান করতে করতে এম বিন্দুতে এসে উপস্থিত হইল। অন্যদিকে ও বিন্দুতে থাকা বস্তু মানে ব্যক্তি ততক্ষণে কি ও থেকে এই যে এন, এখানে ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এন, মার্ক করে দিই, সে এন বিন্দুতে এসে উপস্থিত হয়ে গেল। পি বিন্দু থেকে কালো বস্তুটা এম বিন্দুতে এসে পৌঁছালো। অন্যদিকে ও বিন্দু থেকে সবুজ বস্তুটা এন বিন্দুতে এসে পৌঁছালো। তাদের মধ্যে যদি আমি রিলেশন করি বা চিন্তা করলাম যে পি বিন্দু থেকে কোন একটা পার্টিকেল এম বিন্দু যে আসলো, তার যে রৈখিক গতি বা রৈখিক ভাবে অতিক্রান্ত সরণ নির্ণয় করি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ভার্টিক্যাল রেখা আঁকতে হবে। সেই রেখার সাপেক্ষে আমার একটা অবিলম্ব আঁকতে হবে। অবিলম্ব যদি আমি আঁকি, সে অবিলম্বটা আমার যে বৃত্ত তার পথটা সৃষ্টি হবে সেই বিন্দুটাকে এম বিন্দুতে ছেদ করে। সে এম বিন্দুর সাথে যদি আমি সেন্টারে কানেক্ট করে দিই, তাহলে আমি এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পাবো। কিভাবে বলতো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি? এই যে সমকোণী ত্রিভুজ কোনটা? সমকোণী ত্রিভুজ আমি এটা, এই সমকোণী ত্রিভুজটা আমি পাইলাম, যে আমি এই সমকোণী ত্রিভুজটা পাইলাম। এই সমকোণী ত্রিভুজের মাঝ এই যে এই যে এই কোণটা, এই কোণটা যে থিটা, কেমনে পাইলাম? আমি ধরলাম পি থেকে এম এ যখন বস্তুটা আসলো, তখন তার উলম্বের সাথে উৎপন্ন কোণ হচ্ছে তার থিটা, বা হরাইজন্টাল যে রেখা তার সাথে উৎপন্নকারী কোণ হচ্ছে থিটা। আর আমি দেখতে পারতেছি এখানে যদি আমি একান্তর কোণের মেকানিজমটা অ্যাপ্লাই করি, তাহলে বুঝতেই পারতেছি এটা যদি থিটা হয়, তাহলে এটাও আমার থিটাই হবে। বুঝতে পারছি? এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমি এই সমকোণী ত্রিভুজটার মধ্যে যদি, সমকোণী ত্রিভুজ কোনটা, সেটা হচ্ছে ও ত্রিভুজ, ও এম এন। এটার মধ্যে যদি আমি রাইট অ্যাঙ্গেলের পিথাগোরাসের সূত্র বসাই, তাহলে আমি দেখো এখানে কি লিখছি। লিখছি ইফ আ পার্টিকেল ট্রাভেলস ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট এম, দেন দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট উইল বি ও এন ইজ ইকুয়াল টু ওয়াই। তাদের যদি ও পি থেকে এম এ একটা সার্কুলার মোশন একটা পার্টিকেল এসে পড়ে, তাহলে তার লিনিয়ার যে অতিক্রান্ত ডিসপ্লেসমেন্ট হবে সেটা হবে ও এন। আমি ডিনোট করলাম ইটস অ্যাজ ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়েন ধরলাম। এবার আমি রাইট অ্যাঙ্গেল ফর্মুলা অ্যান্ড পিথাগোরাস যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ও এম এন এ যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ছোটবেলা থেকে পড়তেছি লম্ববায়ু ত্রিভুজ পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনাস। আমি এখানে পারপেন্ডিকুলার কারে বলতে পারি? আমি একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, এটা যদি আমার থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার হাইপোটেনাস, তাই না? কিন্তু আমার এখানে ত্রিভুজটা কেমন আছে, এভাবে শোয়ানো আছে। তাহলে এটা যদি আমার থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, আর এটা এটা হচ্ছে আমার হাইপোটেনাস, তাই না? তাহলে পারপেন্ডিকুলার কোণটা ওয়াই, আর হাইপোটেনাস কোণটা ও এম, সেটা আমি লিখলাম। তাহলে আমি যদি পারপেন্ডিকুলারের জায়গায় ওয়াই বা ওএন বসায় দিই, ওয়াই আর ওএন তো একই জিনিস, সেটা তো আমরা এখানে ডিনোট করছি, তাই না? যেটা যদি আমি বসায় দিই, তাহলে আমি পাইতেছি ও এন ডিভাইড বাই ও এম। বুঝতে পারলাম? এবার আমি নিচের ও এমটারে যদি ওই পাশে আড়াআড়ি
আমার সাইন থিটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি পাইতেছি যে ও এন ইজ ইকুয়াল টু ও এম ইন্টু সাইন থিটা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি লিখতে পারি ওপি অ্যান্ড ও এম এর মানটা কিন্তু সেম। কেমনে চিন্তা করো তো, আমরা ছোটবেলা পড়ছিলাম একই বৃত্তের ব্যাসার্ধ করছিলাম। তো এখানে আমি কারণটা লিখে দিচ্ছি রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। আমরা একই সার্কেলের, এটাও আমার রেডিয়াস, এটাও আমার রেডিয়াস, তাহলে দুইটার লেন্থ সেম হওয়ার কথা। তাহলে আমি ও এম এর জায়গায় ওপি রে আমি কিন্তু সাবস্টিটিউট করতে পারি। বসিয়ে দিলাম ও এম এর জায়গায় ওপি কে, ওপি কে, তাহলে আমি লিখতে পারি যে ও এন ইজ ইকুয়াল টু ওপি ইন্টু সাইন থিটা। আর ওপি রে আমি ডিনোট করছিলাম অ্যাজ স্মলার এ। স্মলার এ কেন বলছি একটু বুঝাই। স্মলার এ রে আমি এখানে ইংলিশে বলতেছি যে অ্যাম্পলিটিউড বা বিস্তার। কেন বিস্তার বলা হচ্ছে? বিস্তার হচ্ছে একটা পার্টিকেল সর্বোচ্চ লিনিয়ারলি যতটুকু দূরে যাইতে পারে সেটা তার বিস্তার। আমি দেখলাম যে আমার যে অসিলেটরি পাথ, যে পথটাতে সে মুভ করবে, সে সর্বোচ্চ এতটুকু যেতে পারে। সে কি এটার এই বাউন্ডারিটার বাইরে যেতে পারে? উত্তর হচ্ছে বাউন্ডারির বাইরে যেতে পারে না। তাহলে সর্বোচ্চ তার ইকুইলিব্রিয়াম থেকে যে ডিস্টেন্স পর্যন্ত সে সর্বোচ্চ যাইতে পারে সেটাকে আমি বলতেছি আমার অ্যাম্পলিটিউড, বা আমি স্মলার এ দ্বারা প্রকাশ করলাম। যেহেতু এখানে এই সার্কুলার মোশনের রেডিয়াসের চেয়ে বেশি দূরত্ব লিনিয়ারলি অতিক্রম করা যায় না, তাই এটাই তার বিস্তার বা রেডিয়াসটাই তার বিস্তার। তাই আমি ওপিকে এ দ্বারা রিপ্লেস করে দিলাম। আমি একটা ফর্মুলা পাইলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। আর আমি থিটারে আবার আহ, যেখানে আমি আবার থিটারে রিপ্লেস করতে পারি ওমেগা টি দ্বারা। কারণ কেন? আমি জানি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। সেখানে আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দিলে এখানে একটা কথা আছে, যদি এমন হয় যে আমার যে অসিলেটরি মোশনে থাকা পার্টিকেলটা, তার যদি কোনো একটা ইপোক বা ইপোচ বিদ্যমান থাকে। ইপোচ মানে কি দেখো, ছোটবেলা আমরা পড়ছি না আদি দশা, এটার ইংলিশে বলে প্রিফেস বা ইপোচ। এটা যদি তার থাকে সাজ দ্যাট, আমি ধরে নিলাম সেটার মান হচ্ছে আলফা, তাইলে তার রিলেশনটা কি হবে? রিলেশনটা হবে জাস্ট ওমেগাটির সাথে এটা এডিশন হয়ে যাবে, ওমেগাটি প্লাস আলফা। এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে যে আমি এটা কেন লিখলাম না ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস এ সাইন আলফা কেন লিখলাম না, তাহলে এখানে তার ব্যাখ্যাটা দিচ্ছি। কারণ এখানে সাইনে সাইনে যোগ হয় না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে কোণ হয়, ফেস ফেস অ্যাড হয়। এখন কথা হচ্ছে তার একটা আদি দশক ছিল, আদি দশাটা বিয়োগ না হয়ে যোগ হইলো কেন? সেটা আমি দেখাইছি এই জায়গায়। আমি সাপোজ ধরলাম যে এখানে পি পয়েন্ট থেকে এম পয়েন্টে, এটা তার আদি দশা। এম পয়েন্ট থেকে আমার যে পার্টিকেলটা সেটা তার যাত্রা শুরু করলো এম পয়েন্ট থেকে, এবং আমি ধরলাম এম পয়েন্টে থাকা অবস্থায় তার যে প্রিফেস সেটার মান হচ্ছে আমার আলফা। সে যদি আলফা হয়, আমি ধরলাম এম পয়েন্ট থেকে সে নতুন একটা পয়েন্ট, সাপোজ সাজ দ্যাট আমি এক্স ধরলাম, এক্স পয়েন্ট এসে গেল, এবং তার এম থেকে এক্স এ যেতে তার যে অ্যাঙ্গুলারলি সে যে ফেজটা অতিক্রম করলো, তার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা আমি ধরলাম থিটা। যদি থিটা হয় এবং আমি আগের নিয়ম অনুসারে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা বের করতে চাই, এই যে এটা বের করতে চাই, তাহলে আমাকে লম্ব টানতে হবে আমার সেই হরিজন্টাল রেখাটার উপরে। রেখাটা টানলে আমি এখানে একটা কোণ পাই। দেখো এই কোণটা আমি মার্ক করলাম, এই যে কোণটা পাইলাম, এই কোণটা কোন কোণের একান্তর্গ? দেখলেই বোঝা যায় এই কোণটার একান্তর কোণ না? এই কোণটা কি আলফা প্লাস থিটা না? এই জন্য আমি বলতে পারি যে আমার এই কোণটার মান হচ্ছে আলফা প্লাস থিটা। সেটা কি আমি বুঝতে পারছি? আলফা প্লাস থিটা তাহলে কেন হয়েছে, কেন এদের এডিশন হয়েছে, মাইনাস টেন কেন হইলো না, সেটা আমি বুঝতে পারছি। এবার আমরা ভেলোসিটি এন্ড এক্সেলারেশন নিয়ে একটু পড়াশোনা করবো। এগুলো আমরা ছোটবেলা থেকে বহুবার হাজার হাজার বার পড়ছি। তা আমরা একটু রিভিউ করি। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এস এন ওমেগা টি। তাহলে আমি এটা, আমি ইংলিশ আবার জানি, যদি ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি আমার ভেলোসিটি, তাহলে ভেলোসিটি বের করতে হলে আমার ডিসপ্লেসমেন্ট ওয়াই রে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই। ডিফারেন্সিয়েট করলে কি করতে হয় আমি জানি। এ এ যেহেতু আমার কনস্ট্যান্ট সামনে চলে আসে, সাইন থিটারে করলে সে আবার কস থিটা হয়ে যায়। ওমেগা টি যেহেতু টি এর কোফিশিয়েন্ট, তাই সে ডিফারেন্সিয়েট হয়ে সামনে চলে আসে, যে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ই ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা। এটা হচ্ছে আমার ভেলোসিটির ইকুয়েশন। এবার আমি ভেলোসিটির ইকুয়েশনে আমার ইচ্ছা হইলো আমি কোনো ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশন রাখতে চাই না। আমি তার একটা সরাসরি ফাংশনে রাখতে চাই, যেটা ডিপেন্ড করবে কার উপরে? আমার ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে এমন একটা ফাংশনে প্রকাশ করতে চাই। তাহলে আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা ইগনোর করতে হলে আমার কি কি করতে হবে একটু টেকনিক করলাম। আমি কস ওমেগা টি প্লাস আলফার জায়গায় এটাকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি আলফা লিখতে পারলাম। কোনো সমস্যা নেই, আমি আশা রাখতে বুঝতে পারছি। এবার আমি কি করবো, এই যে এর জোর করে রুটের মধ্যে ঢুকিয়ে দিবো। এবার চিন্তা করি, রুটের মধ্যে যদি স্কোয়ার থাকে, তারা আমি যেমন এ হিসেবে বের করে ফেলতে পারি, একইভাবে এ লেখাটারে, এই যে এ শুধু এ আছে, তারে আমার রুটের মধ্যে ঢুকাইতে হইলে এ স্কোয়ার করে কিন্তু ভিতরে ঢুকাতে হবে, এটা আমরা সবাই জানি। তাই এটাই করলাম।
এই যে এই বাইরে থাকা এ কে ভিতরে এ স্কোয়ার হিসেবে ঢুকিয়ে দিলাম। ভিতরে ঢুকাইলে সে কিন্তু এ ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হবে, এই সাইন স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হবে। তাই ওয়ান সাথে মাল্টিপ্লাই হয়ে হইলো সে স্কোয়ার, আর সাইন স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে হয়ে গেল স্কোয়ার সাইন স্কোয়ার। এবং স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তো তাকাইলে চেনা চেনা লাগে তাই না? ওই জন্য দেখছি, কারণ আমি একটু আগে পড়ে আসছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এর সাথে মিলে গেছে না চেহারা, তাই আমি এটার জায়গায় রিপ্লেস করতে পারি কারে? ওয়াই রে রিপ্লেস করতে পারি। তাহলে আমি ভেলোসিটি রে একটা নর্মাল ফাংশন দ্বারা প্রকাশ করলাম, যেখানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা রাখি বুঝতে পারছি, খুব ইজিলি প্রকাশ করছি। এবার আমরা কিছু চিন্তা করি, এগুলো আসলে আমরা বহুবার করছি, তাও আমরা একটু বলি যে ওয়াই ম্যাক্সটা কি, এটা কি অ্যামপ্লিচিউড না? আমি বলছি তার সর্বোচ্চ সরণটা কি, তার অ্যামপ্লিচিউড না? বা ওই সার্কুলার সার্কেলের রেডিয়াস না? এটা আমরা জানি। তাহলে আমি ওয়াই ম্যাক্স ইজ ইকুয়াল টু এ লিখতে পারি, তাই না? তো এবার আমি চিন্তা করি, হয় ওয়াই ইজ ইকুয়াল টু ম্যাক্স, মানে ওয়াইটা যখন ম্যাক্স হয়ে যাবে, আমার ডিসপ্লেসমেন্টটা সর্বোচ্চ হবে, মানে আমার পার্টিকেলটা যখন অ্যামপ্লিচিউড পয়েন্টে অবস্থিত হবে, তখন ওয়াই আর এ এর মান কি সেম হয়ে যাবে না? ওয়াই আর এ এর মান যদি সেম হয়ে যায়, ওয়াই স্কোয়ার বদলে তো আমি স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার যদি লিখতে পারি, এখানে স্কোয়ার আর স্কোয়ার বিয়োগ হয়ে যাবে না? একই জিনিস থেকে আর একই জিনিস বিয়োগ দিলে কি হবে? শূন্য হয়ে যাবে না? রুট শূন্য শূন্যর মান কত, সেটাও শূন্য। শূন্যর সাথে ওমেগা গুণ দিলে কি হবে? সেটাও শূন্য হবে। অর্থাৎ বুঝতে পারতেছে যে অ্যামপ্লিটিউড পয়েন্টে আবার ভেলোসিটির মান কত হবে? জিরো হবে। ভেলোসিটির মান যদি জিরো হয়, তাহলে ইকে বা গতিশক্তির মান কত হবে? কাইনেটিক এনার্জির মানও জিরো হবে, কারণ হাফ এম ভি স্কোয়ার। এবার চিন্তা করি, ওয়াই যদি মিনিমাম হয়, স্মরণ শূন্য হয় কখন? যখন আমি কোনো মুভ করতেছি না, আমার স্টার্টিং পয়েন্টে হচ্ছে আমার স্মরণ শূন্য। স্টার্টিং, হ্যাঁ কথা আছে, হ্যাঁ স্টার্টিং পয়েন্ট স্মরণ শূন্য হবে এমন না, ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার আমার শূন্য বা ডিসপ্লেসমেন্ট জিরো হিসেবে কাউন্ট হবে। আমি স্টার্ট এমন হইতে পারে, আমি নেগেটিভ অ্যামপ্লিচিউড থেকে স্টার্ট করতে পারি, আমি পৃথিবীর বাইরে থেকে স্টার্ট করতে পারি, এনিথিং স্টার্ট পয়েন্ট হইতে পারে, বাট আমার অ্যামপ্লিচিউড পয়েন্টে আমার ডিসপ্লেসমেন্টের মান জিরো। অর্থাৎ এখানে ই মিনিমাম, ওয়াই মিনিমাম মানে হচ্ছে আসলে কি, ওয়াই ইকিউ, মানে আমি ইকুইলিব্রিয়ামে আমার পজিশনটার মান কত সেটা বুঝাইছি। ইকুইলিব্রিয়ামে পজিশনের মান কত বা ডিসপ্লেসমেন্টের মান কত আমি জানি, জিরো। তাহলে এটার মান যদি জিরো হয়ে যায়, তাহলে এই পুরা জিনিসটা আমি ইগনোর করতে পারি। এই পুরো জিনিসটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমি শুধু রয়ে গেল রুটের আন্ডারে কত, এ স্কোয়ার রয়ে গেল। স্কোয়ারের স্কোয়ার রুট কাটা গেল, তাহলে বাইরে কি এসে কি বেরোলো? শুধুমাত্র এ বেরোলো। আমি ভি ম্যাক্স এর মান কি লিখতে পারি? ওমেগা এ, তাই না? তাহলে ভি ম্যাক্স যখন ভি যখন ম্যাক্স হবে, তখন ইকিও ম্যাক্স হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে গতিশক্তিটা ইকুইলিব্রিয়ামে সবচেয়ে বেশি হয়, ভেলোসিটিটা ইকুইলিব্রিয়ামে সবচেয়ে বেশি হয়, আর অ্যামপ্লিটিউড পয়েন্টে ভেলোসিটি জিরো হয়, আমার কাইনেটিক এনার্জি জিরো হয়। একদম ইজি। এবার আহ, মানে অ্যাক্সেলারেশন তো বোঝানোর কিছুই নেই, আমরা সবাই পারি। অ্যাক্সেলারেশন আমরা জানি, আমার যদি সরণ ওয়াই হয়, তাহলে ডাবল ডেরিভেটিভ হচ্ছে আমার এ, বা সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে আমার এ। মানে আমি এটাও বলতে পারি, ভেলোসিটিতে ফার্স্ট ডেরিভেশন করলে আমি এ পেয়ে যাব, বা অ্যাক্সেলারেশন পেয়ে যাব। এখানে এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এখানে এ সিসি দ্বারা লিখে দিই। এ সিসি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এখানে এ মানে হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, কিন্তু যেটার মধ্যে মিলিয়ে ফেললে হবে না। তো আমি যদি ডিফারেন্সিয়েট করি, আমি ভি এর ডিফারেন্সিয়েশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন সহ একটু আগে দেখছিলাম যে পি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এটা যদি আমি আবার ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কি হবে? তাহলে আমার এ আর ওমেগা দুইটাই আমার ধ্রুবক আকারে বাইরে চলে আসবে। কজ এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা হবে। ওমেগা টি যেহেতু টি এর কোএফিসিয়েন্ট ওমেগা, তাহলে সে আবার সামনে চলে আসবে। আগে একটা ওমেগা ছিল, নতুন একটা ওমেগা আসলো, দুইটা মিলে ওমেগা স্কোয়ার করে ফেললো। মাইনাস, সামনে মাইনাস দেন ধীরে যেন আমরা না ভুলি। তাহলে আমার ফাইনালি এক্সেলারেশনের যে ইকুয়েশনটা পাইলাম, সেটা হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এবার আমি যদি ওমেগা স্কোয়ার শুধু রেখে দিই, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস সহ ওমেগা স্কোয়ার যদি আলাদা রাখি, তাহলে দেখো এ সাইন ওমেগা টি পাইছি, তাই না? এ সাইন ওমেগা টির বদলে কি আমি ওয়াই এর রিপ্লেস করতে পারি? 100% রিপ্লেস করতে পারি, একদম ইজি জিনিস। তাইলে কি দাঁড়ালো? এক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখান থেকে চোখ বন্ধ করে লেখা যায়, ওয়াই ম্যাক্স যখন এ হবে, ওয়াই এর মান যখন এ হবে, এক্সেলারেশন মান সর্বোচ্চ হবে। এখন কথা আছে ম্যাগনিটিউড তো অনলি কেন বললাম? ম্যাগনিটিউড মানে মান। আমাদেরকে দিক টিকে কথা চিন্তা করা লাভ নেই, মাইনাসটা আমি ইগনোর করি। আমি যদি শুধু নিউমেরিক্যালস নিয়ে চিন্তা করি, তাহলে আমি কিন্তু অ্যাক্সেলারেশন মান কিন্তু শুধুমাত্র ওমেগা স্কোয়ার ওয়াই, ঠিক আছে? অ্যাক্সেলারেশন মান শুধু ওমেগা স্কোয়ার ওয়াই। মাইনাস আসলে ডিরেকশনটা ডিফারেন্ট বলে বা অপোজিট বলে ডিনোট করতেছে, ঠিক আছে? আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমার আহ, যখন অ্যামপ্লিটিউড পয়েন্টে আমার পার্টিকেলটা থাকবে, তখন আমার অ্যাক্সেলারেশন মান হাইস্ট হবে। আর যখন আমি ইকুইলিব্রিয়াম বা ওয়াই মিনিমাম হবে, তখন আমার অ্যাক্সেলারেশন মানটা জিরো, টেন্স টু জিরো, টেন্স টু জিরো না সরি, জিরোই হবে। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএসএম এর দিকে একটু তাকাই। তো
এটা কার, এটা হচ্ছে পার্টিকেল। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা জানি এক এক অবজেক্টের জন্য এক এক রকম আসবে, বাট সবার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার একই হবে। আমার যদি কোনো একটা আননোন অবজেক্টের অ্যাসেসমেন্ট সে করে, তার যদি টাইম পিরিয়ড বের করতে পারে, তাহলে আমার কাজ হচ্ছে এই যে এখন আমি একটা আইডিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অ্যাসেসমেন্ট বের করবো, ওর স্ট্রাকচারে যে কোনো ভাইব্রেটিং পার্টিকেলের ডিফারেন্সিয়াল ভাইব্রেটিং যে ইকুয়েশন, এই স্ট্রাকচারে নিয়ে আসা, আইনা সেখানে আমি জাস্ট ইকুইভ্যালেন্ট ধরে 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 আমি টাইম পিরিয়ড বের করে ফেলতে পারবো। এর অর্থ হচ্ছে এই দুনিয়ার যে কোনো অ্যাসেসিভলি ভাইব্রেট করা বস্তুর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমি বের করতে পারি, তাহলে তার টাইম পিরিয়ড, তার ফ্রিকোয়েন্সি, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই দুনিয়ার সবকিছু বের করা পসিবল। এবার আমরা একটু আগে এক্সেলারেশনের সূত্র থেকে পাইছি যে ফ্রম দ্য ইকুয়েশন অফ এক্সেলারেশন আমরা কি পাইছি বলতো, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। এবার আমি যদি মানে এক্সেলারেশনটা আমি লিখি ডাবল ডেরিভেটিভ রেসপেক্ট টু টি অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই লিখতে পারি। মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই যদি এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায়, এটা এখন প্লাস হয়ে গেছে, এই পাশে ছিল মাইনাস, এই পাশে হয়ে গেছে প্লাস। তাহলে আমি লিখতে পারি ডিটি ডি স্কয়ার, মানে ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই প্লাস ওমেগা স্কয়ার ওয়াই সমান সমান জিরো। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, যেখানে ওমেগা ইজ ডিনোটিং ফর কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ওমেগার মানটা হচ্ছে 2 পাই বাই টি। আমি যদি রেডিয়ান কোণে চিন্তা করি, আমার একটা আহ, বৃত্তের মোট উৎপন্ন কেন্দ্র উৎপন্ন কোণ কত, রেডিয়ান হচ্ছে আমার 2 পাই সি। তাহলে এই 2 পাই সি আমি যদি টাইম পিরিয়ড দ্বারা ভাগ করে দিই তাহলে বের হয়ে যায়, সে তার টাইম পিরিয়ড দ্বারা যদি ভাগ করে দিই তাহলে একক সময়ে একটা বস্তুর অতিক্রান্ত অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট, সেটা ডিনোট করে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বারা, দ্যাট ইজ ওমেগা। ওমেগা দ্বারা আমি কারটা ডিনোট করতেছি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিনোট করতেছি, এবং সেখানে যে টিটা আছে সেটা কিন্তু আমার টাইম পিরিয়ড। আশা রাখি বুঝতে পারছি। আহ এবার আমি যদি নিউমেরিক্যালি চিন্তা করি তাহলে আমার মাইনাসটা, এখানে একটা মাইনাস ছিল না একটু আগে, মাইনাসটা আমি ইগনোর করলাম, নিউমেরিক্যালি চিন্তা করলে জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করি। তাহলে আমি ওমেগা স্কয়ার সমান সমান এক্সেলারেশনের এ ডিভাইড বাই ওয়াই লিখতে পারি, তাই না? এক্সেলারেশনের এ ডিভাইড বাই ওয়াই লিখতে পারি, লিখলাম। এবার ওমেগা স্কয়ারের স্কয়ারটার ওই পাশে নিয়ে গেলাম, রুট হয়ে গেল, ওমেগার বদলে লিখতে পারি, এটাকে লিখে রাখছি 2 পাই বাই টি, 2 পাই বাই টি। সেখান থেকে যদি আমি টি রে এক্সট্রাক্ট করে নিয়ে আসি তাহলে আমি টি সমান সমান লিখতে পারি 2 পাই রুট ওভার ওয়াই ডিভাইড বাই এ। এটা হইতাছে আমার এক্সেলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট রিলেশনের সহায়তায় টাইম পিরিয়ড বের করা। এবার টাইম পিরিয়ড বের করা আমরা অনেকগুলো সূত্র দেখবো, প্রত্যেকটা অবজেক্টের এক একভাবে এক একটা টাইম পিরিয়ড বের হবে, বাট প্রত্যেকটা বের করা বেশ ইজি। আমি আশা রাখি আমাদের জাস্ট এটা হচ্ছে আমাদের কিক স্টার্ট ক্লাস, যেটা কিনা আমাদের জাস্ট হঠাৎ করে একদিন, মনে করো অনেকদিন ফিজিক্স করিনি, একটু বসলাম, যে ক্লাসটা দেখলাম, এই 20-25 মিনিটের ক্লাসে আমি মোটামুটি একটু আমার পুরানো জিনিস মনে পড়লো। মোটামুটি এরপরে আমরা কাইনেটিক এনার্জিতে ঢুকে যাব। আমরা এখানে 3 ধরনের কাইনেটিক এনার্জি আমাদের অনার্সে আছে। আমরা যেহেতু বেশি প্রয়োজন নেই, আমরা বারবার অনেকগুলো এনার্জি আমরা পড়াবো না। তা একটা এনার্জি আমরা যেহেতু আমরা কাইনেটিক এনার্জি নিয়ে কাজ, তাই আমরা কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্ট বের করবো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করবো ইন্টিগ্রেশন করে, এবং আমরা এনার্জি আবার ভাইব্রেশন বের করবো, এনার্জি অফ ভাইব্রেশন বের করবো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করবো, অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্ট বের করবো। বের করে তারপর এগুলা দিয়ে আমরা কিছু ম্যাথ বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার পরেই আমরা হচ্ছে তোমার ইয়েতে এন্টার করবো, তোমার লিনিয়ারিটি এন্ড সুপারপজিশন এন্টার করবো। আশা রাখি আজকের ক্লাসে এতটুকু থাকুক। আমি আশা রাখি, জানি যে আমি খুব লেম টপিক পড়াইছি, এগুলো সবাই পারে, কারণ তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে আসছো, খুব টাফ প্রিপারেশন নিয়ে আসছো, আমি জানি সবাই সবাই সবকিছু পারো। তারপর জাস্ট কি বলে বুস্ট করা হইলো যেন তুমি একটু রেডি হতে পারো মোটামুটি। আবার বেশি খুশি আর কিছু নেই, মনে হবে যে অনার্স সিরিজ খুব সহজ। এটা হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েটে যতটুকু ছিল এতটুকুই, আর বাকিগুলো সব কিন্তু নতুন আসছে, সেগুলো কিছু ইন্টারমিডিয়েট ছিল না। আগামী ক্লাস থেকে সবকিছুই মোটামুটি বিএসসি যে পড়তেছি, মনে হবে যে আসলে বিএসসি পড়তেছি। ঠিক আছে, আজকে ক্লাসে এতটুকু থাকো, সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।